নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছি আমি সানন্দা। আমার নতুন ইউটিউব চ্যানেল সানন্দা এবং বাংলা খবরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আপনারা জানেন যে গতকালই আমার নতুন ইউটিউব চ্যানেল প্রকাশিত হয়েছে এবং আপনাদের সামনে আমি গতকালই এই নতুন ইউটিউব চ্যানেল নিয়ে এসেছি। এবং আপনারা কিন্তু গতকাল থেকে আমার চ্যানেল দেখতে শুরু করেছেন, আপনারা লাইক দিচ্ছেন এবং সাবস্ক্রাইব করছেন। আমার সত্যিই খুব ভালো লাগছে যে এইভাবে আপনারা আমার সঙ্গে রয়েছেন। আমি প্রতিদিনের মতোই আজকেও এসেছি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে। ইতিমধ্যে আমি অনেকগুলো খবর আপনাদের সামনে তুলে ধরেছি। এবার এই মুহূর্তে আমি যে খবর নিয়ে আপনাদের সামনে আসতে চলেছি সেটা হচ্ছে বাংলাদেশ। আপনারা জানেন যে সরকারি চাকরিতে সংরক্ষণ নিয়ে অগ্নিগর্ভ পরিস্থিতি হয়েছিল বাংলাদেশে, এবং এরপরে কিন্তু সুপ্রিম কোর্টের রায়ের পরে খানিকটা পরিস্থিতি বদলাচ্ছে, ধীরে ধীরে বদলাচ্ছে, ধীরে ধীরে অনেকটা পরিস্থিতি নিয়ন্ত্রণে যাচ্ছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে যে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে এরকম একটা অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হলো, সেটা আসলে কি ছিল, আসলে কি ছিল এর পিছনে, এই আন্দোলনের পিছনে। আপনারা জানেন যে সংরক্ষণ নিয়ে কিন্তু একটা মূলত সমস্যার জায়গা ছিল। কাদের সংরক্ষণ নিয়ে সমস্যার জায়গা? সমস্যার জায়গাটা ছিল মুক্তিযোদ্ধাদের সংরক্ষণ নিয়ে। মুক্তিযোদ্ধাদের সংরক্ষণ ছিল আগে 30%। এবার সেটা সুপ্রিম কোর্টের রায় নেমে এলো 5%। তারপরেই কিন্তু পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে, কারণ ছাত্র আন্দোলনের মূল ইস্যুই ছিল বা মূল লক্ষ্যই ছিল যে এই যে সরকারি চাকরিতে সংরক্ষণ, সেটা মেধার ভিত্তিতে করতে হবে। মেধার ভিত্তিতে না হলে যারা মেধা রয়েছে, যেসব পড়ুয়াদের বা যারা মেধার ভিত্তিতে পাশ করছে, তারা কিন্তু চাকরি পাচ্ছেন না। এমনিতেই আপনারা জানেন যে বাংলাদেশে কিন্তু চাকরি বাকরি প্রায় নেই বললেই চলে। সেখানে দাঁড়িয়ে যদি মুক্তিযোদ্ধাদের জন্যই 30% আসন সংরক্ষিত হয়ে যায়, তাহলে মেধার ভিত্তিতে পড়ুয়ারা তাহলে কিভাবে চাকরি পাবে? এটাই ছিল ছাত্র আন্দোলনের মূল এজেন্ডা। এবং তারপরে আমরা দেখেছি সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, এবং আগে যা ছিল অর্থাৎ 5% মুক্তিযোদ্ধাদের জন্য যে সংরক্ষণ রাখা হয়েছিল সেটাই কিন্তু বহাল রাখা হলো সুপ্রিম কোর্টের তরফে, এবং 43% সংরক্ষণ রাখা হলো মেধার ভিত্তিতে। এমনই নির্দেশ দেওয়া হলো সুপ্রিম কোর্টের রায়ে, এবং তারপরেই কিন্তু বাংলাদেশের পরিস্থিতিটা আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে। কিন্তু এরপরেও কিন্তু বাংলাদেশ নিয়ে চর্চা কোনোভাবেই কমছে না। কেন কমছে না? আজও কিন্তু এক ছাত্র বিস্ফোরক দাবি করেছে। সেখানে তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে ছাত্র আন্দোলনের তারা কিন্তু যে ছাত্র আন্দোলন করছিল, সেই আন্দোলন কিন্তু শান্তিপূর্ণভাবেই চলছিল, কিন্তু সেই সময় পুলিশ গুলি চালিয়েছে, এমনটা অভিযোগ করা হচ্ছে সেই পড়ুয়ার, সেই ছাত্রের পক্ষ থেকে। যদিও এই বিষয়টির কতটা সত্যতা আছে তা আমরা জানি না, কিন্তু এটা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা চললো, এবং তিনি কিন্তু সরাসরি জানালেন, ওই ছাত্র পড়ুয়া তিনি জানাচ্ছেন যে যদি পুলিশ গুলি না চালাতো তাহলে হয়তো পরিস্থিতি এতটা অগ্নিগর্ভ হতো না, তাহলে হয়তো শুধুমাত্র ছাত্র আন্দোলনেই এটা সীমাবদ্ধ থাকতো। কিন্তু এরপরেও কিন্তু বাংলাদেশের চর্চা কমেনি। তারপরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে ঘিরে বাংলাদেশে কিন্তু আরও বিশদ চর্চা হয়েছে। কি সেই চর্চা? আমরা জানি যে যখন আমরা দেখেছি যে বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতি, এবং সেখানে কিন্তু থাকাটাই একটা দায় হয়ে যাচ্ছে, এবং সেখানে প্রচুর মানুষ মারা গেছে। আপনারা জানেন এটা সত্যিই খুব মর্মান্তিক বিষয় যে মানুষের মৃত্যু। এমতো অবস্থায় যখন দেশের বহু মানুষ বাংলাদেশ থেকে বাংলায় ফিরছে বা ভারতে ফিরছে, সে সময় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের মঞ্চ থেকে তিনি বললেন যে যদি কেউ কোনো প্রতিবেশী দেশের কেউ বাংলায় এসে কোনো কড়া নাড়ে, তাহলে কিন্তু বাংলার দরজা তার জন্য খোলা রয়েছে। এই মন্তব্যের পর কিন্তু বাংলাদেশের সরকার
ভারতের প্রতি ক্ষোভ প্রকাশ করেছে এবং এই মন্তব্যকে ঘিরে কিন্তু একটা জোর চর্চা চলছে। এবং তারপরে যখন ক্ষোভ প্রকাশ করা হলো ভারতের তরফে এবং ঢাকার তরফে সে কথা জানানো হলো, তখন কিন্তু দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বললেন, তিনি বললেন যে তাকে যেন কেউ বিদেশ নীতি না শেখাতে আসে, এমনই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেটাকে নিয়েও জোর চর্চা চলছে রাজ্য রাজনীতি মহলে এবং দেশের বিভিন্ন রাজনৈতিক বিশেষজ্ঞরা তাঁরা কিন্তু বিভিন্নভাবে এই মন্তব্যকে ঘিরে নানান মন্তব্য পেশ করছেন। আমার আজকে এ পর্যন্তই, এবং আগামীকাল আমি কিন্তু এই সময়ই আপনাদের সামনে আরও প্রতি মুহূর্তে নিউজের আপডেট আপনাদের সামনে তুলে ধরব। এবং আপনারা কিন্তু আমার সঙ্গে থাকুন, এভাবেই আমাকে ভালোবাসা দিন এবং লাইক করুন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাকে এভাবেই ভালোবাসা দিয়ে আমার নতুন ইউটিউব চ্যানেল এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। আপনাদের সাহায্য কিন্তু আমার সব সময়ই আমার কাছে কাম্য।